নির্বাচনে 6 বছর পর ডাকসুর জিএস হতে পারেন বলছেন রাশেদ খান। জানাবো পিআর ও জুলাই সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা। আরো জানাবো নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি। এদিকে ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে। এবং সর্বশেষ জানাবো যে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনে 6 বছর পর ডাকসুর জিএস হতে পারেন বলছেন রাশেদ খান। 2019 সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতিমধ্যেই সাময়িক বাতিল করেছে, আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে 2019 সালের অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানী প্রার্থিতাও বৈধতা ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচন হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল হলে ওই রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এদিকে গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। রাশেদ খান বলেন, গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি। শিক্ষার্থীরা ছাত্রলীগকে পছন্দ করতো না। সেই নির্বাচনে আমাদের প্যানেলে 11টি পদে জয়ী হলেও মাত্র 2 পদে আমাদের বিজয় ঘোষণা করা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা গুরুত্বের সঙ্গে আমার অভিযোগ বিবেচনা করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালের ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোট দান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বক্স সহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত হয় ডাকসুর ওই নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে বিজয়ী হন নুরুল হক নূর। তিনি 11,062 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন। তার প্রাপ্ত ভোট 9,129। এদিকে 10,484 ভোট পেয়েছে, জানিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় ছাত্রলীগের গোলাম রাব্বানীকে। দ্বিতীয় অবস্থানে ছিলেন মোহাম্মদ রাশেদ খান। তিনি প্রাপ্ত ভোট 6,063 ভোট। গোলাম রাব্বানী জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সিন্ডিকেটে তাকে অবৈধ ঘোষণা করলে নির্বাচনে 6 বছর পর জিএস হতে পারেন রাশেদ খান। ন্যায় বিচারের অপেক্ষায় আছেন তিনি। পিআর ও জুলাই সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা। দৈনিক ইনক্লাবে প্রকাশিত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত শিরোনামের প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণীত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতায় ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপপ্রচেষ্টা ছাড়া কিছু নয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এইসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনক্লাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ডক্টর জাহিদুর রহমান পানি খোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে রক্ষা করেছেন। তিনি দাবি করেন পিআর বা প্রপোরেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলে আধুনিক বিশ্বের স্বীকৃতি গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় 91টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। অথচ একটি স্বার্থন্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায়। জামায়াতের মতে জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো ভারত আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয়। বিবৃতিতে বর্তমানে জামায়াত সহ 26টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে এতে সংসদের মতাদর্শের প্রতিফলন করবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে। জুবায়ের বলেন, শীঘ্রই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংগত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা সবে। জামায়াতের দাবি যে মহল পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা করছে, তারাই আসলে ভারত আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এই কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদ মাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি।
সংস্কার প্রশ্নে বাড়াবাড়িতে না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে শীঘ্রই নির্বাচন ইস্তেহার প্রণয়ন এবং প্রার্থী বাছাইয়ের দিকে মনোযোগ দেবে দলটি। ওই সূত্র বলছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন জুলাই জাতীয় সনদ বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপির দিক থেকে যে অবস্থা প্রকাশ করা হয়েছে এর বাইরে আর তেমন কিছু করার নেই। এখন বিএনপির অপেক্ষায় থাকাই ভালো যে এই বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার কি সিদ্ধান্ত নেয়। পাশাপাশি বিএনপির উচিত হবে এই নিয়ে কোনো ধরনের বাড়াবাড়িতে না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়া, যাতে অন্য শক্তি নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টির সাথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো। সংস্কার ব্যাপারে সরকার যা খুশি করুক, ভবিষ্যতে যাতে এটা নিয়ে আইনি চ্যালেঞ্জ না হয় সেটাই বিএনপির চাওয়া। এর আগে স্থায়ী কমিটির একটি সভায় সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ সৃষ্টি এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির নেতারা। কিন্তু সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার সমাপ্তি না হওয়ায় বিএনপি মাঠের কর্মসূচি থেকে বিরত থাকে। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ 7টি দল জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন সহ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি মনে করে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অমীমাংসিত রেখে দলগুলো কর্মসূচি ঘোষণা করেছে। সে কারণে বিএনপিও কর্মসূচি শুরু করা উচিত বলে মনে করেন দলটির নেতারা। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচনী অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ইস্তেহার তৈরির বিষয়েও নেতারা স্থায়ী কমিটির সভায় আলোচনা করেন। ইস্তেহার তৈরির জন্য শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সভায় জাতীয় পার্টিকে নিয়ে সৃষ্ট পরিস্থিতির ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের মতো পদক্ষেপের বিরুদ্ধে সেটি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও বলেছিলেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, এবারে নির্বাচন ইস্তেহারের জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারের পাশাপাশি সংস্কার বাস্তবায়নমুখী ইস্তেহার হবে। ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চায় শীর্ষক সেমিনারে যুবশক্তির আহ্বায়ক এইসব কথা বলেন। রাজধানী বাংলা মোটরের যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার 15 সেপ্টেম্বর আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়। তারিকুল ইসলাম আরো বলেন, জনগণ দ্বারা নির্বাচিত একটা গণপরিষদ কেবল সংবিধান প্রণয়ন করতে পারে, অথচ 1972 সালে গণপরিষদ গঠন করা হয়েছে। 1969 সালে পাকিস্তান সরকারকে অধিকার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, স্বাধীন দেশে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়নি, যার ফলে সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যে সংবিধান জনমানুষের মৌলিক চাহিদার কথা বলা হয়, জনমানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয় না, সেই সংবিধান আমরা চাই না। আওয়ামী লীগের ফিরে আসা আটকাতে নতুন সংবিধান লাগবে। তাছাড়া 54 বছর ধরে সংবিধানে মুক্তিযুদ্ধ শব্দটি স্থান পায়নি বলে তিনি মন্তব্য করেন। যুবশক্তির সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, সংবিধানের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেড়া করে সংবিধানকে বিদঘুটে ও বিস্তৃত করে ফেলা হচ্ছে। এই সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে আমাদের নতুন সংবিধান লিখতে হবে। নাগরিক অধিকারের বদলে রাতের আধারে ভোটের অধিকার নিশ্চিত করে এমন সংবিধান আমরা চাই না। তিনি বলেন, এই সংবিধান বোঝার জন্য শিক্ষক রাখতে হয়, সব শ্রেণীর মানুষের জন্য বোধগম্য এবং সংবিধান আনতে হবে যাতে রাষ্ট্র সংস্কারের কথা থাকবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করবে। আমরা চাই এমন একটি সংবিধান যাতে লেখা থাকবে শাসক ও নাগরিকদের সমান অধিকার। আমরা এমন সংবিধান চাই যা নাগরিকের উপর অবিচার করবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।